হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ নিয়ে আলোচনা করব। সিস্টার নিবেদিতা, যার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, তিনি 1867 সালের 28 অক্টোবর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে একজন বিশিষ্ট শিক্ষিকা, লেখিকা এবং সমাজকর্মী। 1895 সালে যখন তার বয়স মাত্র 28 বছর, স্বামী বিবেকানন্দের সঙ্গে লন্ডনে প্রথম তার সাক্ষাৎ হয়। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এক মহান উদ্দেশ্য নিয়ে 1898 সালে ভারতে এসেছিলেন। স্বামী বিবেকানন্দই তাকে নিবেদিতা নামটি দিয়েছিলেন, যে নামের অর্থ হল ডেডিকেটেড টু গড, অর্থাৎ ঈশ্বরের জন্য নিবেদিত। আমাদের এই পাঠ্যাংশটি সিস্টার নিবেদিতার শ্রেষ্ঠ রচনা দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকে নেওয়া হয়েছে, যেখানে মোট 27টি চ্যাপ্টার আছে। আমাদের বর্তমান পাঠ্যাংশ অমরনাথ চ্যাপ্টার 8 থেকে নেওয়া হয়েছে। প্রথমে আমরা অমরনাথ মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। অমরনাথ গুহা হিন্দুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পবিত্র তীর্থক্ষেত্র, যা ভারতের জম্মু কাশ্মীরে অবস্থিত। গুহাটি পাহাড়ে ঘেরা এবং এই পাহাড়গুলো প্রায় সারা বছর বরফে ঢাকা থাকে। এই মন্দিরের প্রবেশদ্বারও বরফে ঢাকা পড়ে যায়। শুধুমাত্র গ্রীষ্মকালে খুব অল্প সময়ের জন্য এই দ্বার প্রবেশের উপযোগী হয়। তখন লক্ষ লক্ষ তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। জুন জুলাই মাসে শ্রাবণী পূর্ণিমা থেকে অমরনাথ যাত্রা শুরু হয় এবং শেষ হয় অগাস্ট মাসে। পৌরাণিক কাহিনী অনুসারে মাতা পার্বতী যখন ভগবান শিবের কাছে অমর কথা শুনতে চেয়েছিলেন, তখন ভগবান শিব মর্তের এই স্থানে মাতা পার্বতীকে নিয়ে এসেছিলেন অমর কথা শোনানোর জন্য। পথে আসার সময় তিনি তার বাহন নন্দী ষাঁড়কে পেহেলগামে রেখে আসেন। চাঁদকে চন্দনবাড়িতে, গঙ্গাকে পঞ্চতরণীতে এবং সাপকে শেষনাগে রেখে এসেছিলেন। এই ভাগে ভগবান শিব তার পঞ্চভূতকে পৃথক করে মা পার্বতীকে অমর কথা শুনিয়েছিলেন এই গুহার মধ্যে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তার আগে একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল ইন দ্য মুঘল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল। এই আচ্ছাবলটা কি? আচ্ছাবল হলো কাশ্মীরের একটি শহর। এই আচ্ছাবলের মুঘল গার্ডেন বলে একটি জায়গা রয়েছে। সেখানে বসে ওপেন এয়ার মিল, অর্থাৎ উন্মুক্ত বাতাসে খোলা আকাশের নিচে তারা বসে যখন খাবার খাচ্ছিল, দ্যাট স্বামী সাডেনলি অ্যানাউন্সড, অর্থাৎ স্বামী বিবেকানন্দ হঠাৎ করে ঘোষণা করলো, সাডেনলি কিন্তু, অর্থাৎ এটা কিন্তু কোনো প্রি প্ল্যান্ড ছিল না। হঠাৎ করে স্বামী বিবেকানন্দ ঘোষণা করলো দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস, তিনি তীর্থযাত্রীদের সাথে অমরনাথ যাত্রা করবেন। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ যে অমরনাথ যাত্রা করবেন এটা কোন জায়গায় ঘোষণা করেছিল? এটা কিন্তু আচ্ছাবলের মোগল গার্ডেনে তিনি ঘোষণা করেছিলেন, যখন তারা খোলা আকাশের নিচে বসে খাবার খাচ্ছিলেন। কোর্স মানে কি? কোর্স মানে অ্যাকচুয়ালি টাইম বা সময়, ঠিক আছে? এবং তিনি কাদের সাথে যাবেন? উইথ দ্য পিলগ্রিমস, তীর্থযাত্রীদের সাথে। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং তিনি তার সঙ্গে করে তার নিজের কন্যাকেও নিয়ে যাবেন। এখানটাতেই সকলের কনফিউশন আসতে পারে যে স্বামী বিবেকানন্দের কন্যা বলতে কার কথা এখানে বলা হয়েছে। স্বামী বিবেকানন্দের কন্যা বলতে কিন্তু এখানে সিস্টার নিবেদিতার কথা বলা হয়েছে। সিস্টার নিবেদিতা কিন্তু তার স্পিরিচুয়াল ডটার ছিল, যেটা তেমনটাই সিস্টার নিবেদিতা মনে করতেন, ঠিক আছে? বায়োলজিক্যাল ডটার নয়। উইদিন আওয়ার লিটল পার্টি, অর্থাৎ আমাদের এই ছোট্ট দলটির মধ্যে, পার্টি মানে কি? পার্টি মানে ওদের যে টিম, দল। দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কনগ্র্যাচুলেশনস, অর্থাৎ স্বামী বিবেকানন্দ যখন ঘোষণা করলেন যে তিনি অমরনাথ যাত্রা করবেন, তাদের এই ছোট্ট দলটির মধ্যে যত সদস্য ছিল তারা সবাই কিন্তু আনন্দে আত্মহারা হয়ে একে অপরকে অভিবাদন জানাচ্ছিল, কনগ্র্যাচুলেশনস জানাচ্ছিল, ঠিক আছে? ফর এনি অবস্টাকলস টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, এবং সেই জন্যই এনি অবস্টাকলস, অবস্টাকল মানে কি? বাধা, কোনো বাধা আসেনি। টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, এই সৌভাগ্যবতী সদস্যের যাত্রার ব্যাপারে। অর্থাৎ ফরচুনেট মেম্বার বলতে এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে যে ফরচুনেট মেম্বার বলতে কার কথা বলা হয়েছে? সিস্টার নিবেদিতার কথা বলা হয়েছে।
সিস্টার নিবেদিতা তো একজন ফরেনার ছিল, বিদেশি ব্যক্তি। তিনি যাচ্ছেন হিন্দুদের একটি তীর্থক্ষেত্র দর্শন করতে, এটা স্বামী বিবেকানন্দ ঘোষণা করেছেন। এবং তার দলের যত সদস্য ছিল কেউ কিন্তু এই ব্যাপারটাতে কোনো রকমের অবস্টাকল মানে বাধা সৃষ্টি করলো না। অ্যান্ড এইডেড দাস, এইভাবে সহায়তা পেয়ে, এইডেড মানে কি সাহায্য বা সহায়তা, আর দাস মানে এইভাবে, অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার, এবং যে স্টেটের যিনি সরকারি অফিসার ছিলেন আর কি, সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, ইনচার্জ অফ দ্য জার্নি, যিনি এই যাত্রার দায়িত্বে ছিলেন। প্রিপারেশনস ওয়েন ফরওয়ার্ড, প্রস্তুতি চলতে লাগলো পুরোদমে, ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, এই অভিনব অভিজ্ঞতার জন্য। ইউনিক মানে কি অভিনব, ঠিক আছে, আর এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। কাশ্মীর সিম মানে কি মনে হওয়া, অর্থাৎ কাশ্মীর রাজ্যটাকে দেখে মনে হচ্ছিল ইন দোজ উইকস, ওই সপ্তাহগুলোতে, টু বি ফুল অফ পিলগ্রিমস, অর্থাৎ তীর্থযাত্রীতে পরিপূর্ণ হয়ে রয়েছে। কাশ্মীরের সর্বত্র যেখানেই তাকাও শুধু দেখবে যে অমরনাথ তীর্থযাত্রীরা পরিপূর্ণ হয়ে রয়েছে, কারণ বছরের একটি নির্দিষ্ট সময়েই কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয়। উই লেফট আচ্ছাবল, আমরা আচ্ছাবল ত্যাগ করলাম। আচ্ছাবলটা কি বললাম একটু আগে, এটা কিন্তু কাশ্মীরের একটা শহরের নাম, ঠিক আছে। আমরা আচ্ছাবল ত্যাগ করলাম, অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোট বাই ইসলামাবাদ, এবং আমরা নৌকায় করে ইসলামাবাদে ফিরে এলাম। এই ইসলামাবাদটা কিন্তু বর্তমানে পাকিস্তানে অবস্থিত, ঠিক আছে, পাকিস্তানের রাজধানী। তো সেখানে আমরা কিন্তু, আর আমাদের যে গল্পটা এটা কিন্তু অবিভক্ত ভারতবর্ষের গল্প। তো তারা সেখানে কি করলো, নৌকায় করে ইসলামাবাদে ফিরে এলো ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো সারার জন্য বা ব্যবস্থাপনাগুলো করার জন্য। ফাইনাল মানে একদম অন্তিম, আর অ্যারেঞ্জমেন্ট মানে ব্যবস্থা, ঠিক আছে। অর্থাৎ অমরনাথে যেতে গেলে তাদের যে সমস্ত জিনিসপত্রগুলো, বিলঙ্গিংসগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে, সেইগুলোকে কালেক্ট করতে হবে। এইগুলো করার জন্য তারা কিন্তু নৌকায় করে, প্রশ্ন আসবে খুঁটিয়ে খুঁটিয়ে দাগ দিয়ে রাখো, নৌকায় করে তারা কিন্তু আচ্ছাবল থেকে ইসলামাবাদে রিটার্ন করেছে। অ্যান্ড এভরিওয়্যার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্টস, আর সমস্ত জায়গায়, অর্থাৎ ইসলামাবাদে ফিরে আসার পরে আমরা দেখতে পেলাম, উই স মানে আমরা দেখেছিলাম, দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্টস। মার্চ মানে কি যাত্রা, সবাই দল বেঁধে পরপর চলছে। গ্যাদারিং হোস্ট অর্থাৎ যারা কিনা একত্রিত হয়েছে, অর্থাৎ তীর্থযাত্রীরা একত্রিত হয়ে দলে দলে সবাই এগিয়ে চলেছে। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারেস্ক, অর্থাৎ এটা কি ছিল, ইট ওয়াজ অল ভেরি কোয়াইট, এই জায়গাটা ছিল পুরো খুব শান্ত, অর্ডারলি এবং সুশৃঙ্খলভাবে, অ্যান্ড পিকচারেক্স এবং ছবির মতো সুন্দর। পিকচারেক্স মানে কি ছবির মতো সুন্দর। অ্যান্ড অ্যামংগেস্ট দিজ, অ্যামংগেস্ট মানে কি অ্যামং, সকলের মধ্যে, এই সব কিছুর মধ্যেই দ্য স্বামীস ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে প্রভাব, ইনফ্লুয়েন্স মানে কি প্রভাব, অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, ম্যাগনেটিক মানে আকর্ষণীয়। বিবেকানন্দের প্রভাব ছিল সবচেয়ে আকর্ষণীয়। 2 or 3,000 পিপল উড এনক্যাম্পড ইন এ ফিল্ড, পরীক্ষায় প্রশ্ন আসবে, একটা মাঠের মধ্যে সবাই তাঁবু খাটিয়েছিল, সংখ্যাটা কতজন, 2 or 3,000 পিপল, ঠিক আছে, তারা কিন্তু একটা মাঠের মধ্যে তাঁবু খাটিয়েছিল। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, পরীক্ষায় এটাও প্রশ্ন আসবে, ওই তাঁবু খাটিয়ে থাকার পরে ওই তাঁবু থেকে কিন্তু ভোর হওয়ার আগে, বিফোর ডন, ভোর হওয়ার আগে কিন্তু তারা এই তাঁবু ছেড়ে বেরিয়ে গিয়েছিল। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশান, অকুপেশান মানে অ্যাকচুয়ালি পেশা, এখানে অকুপেশান মানে তাদের কাজ, অর্থাৎ ট্রেস মানে কি চিহ্ন, অর্থাৎ রাতটা যে তারা ওই মাঠে কাটিয়েছিল সেখানে কিন্তু তাদের ওখানে অবস্থানের কোনো চিহ্নই তারা সেখানে রেখে যায়নি। সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, শুধুমাত্র একটা জিনিস সেখানে রেখে গিয়েছিল, সেটা ছিল দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, অর্থাৎ তারা যে ওখানে রান্না করেছিল সেই রান্নার যে ছাইটা, সেই ছাইটা কিন্তু সেখানে শুধু পড়েছিল। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবে যে মাঠে তারা তাদের কোন জিনিসটা রেখে গিয়েছিল, ওই রান্না করার ছাই, ঠিক আছে। দে ক্যারিড এ বাজার উইথ দেম, আর তারা কি করেছিল, তাদের সঙ্গে একটা বাজার, পুরো বাজারটাই তারা বহন করে নিয়ে চলেছে তাদের সঙ্গে। পুরো দলটা যাচ্ছে, তীর্থযাত্রীদের দল, এবং তাদের সঙ্গে সঙ্গে বাজারের দলটাও যাচ্ছে, মানে যারা সব ওই জিনিসপত্র বিক্রি করবে আর কি, এটা ভ্রাম্যমান বাজার বলতে পারো। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস,
হল্টিং প্লেস মানে কি, হল্ট মানে অ্যাকচুয়ালি থামা, এখানে হল্টিং প্লেস মানে বলতে পারি বিশ্রামের জায়গায়। এবং রাস্তায় যেতে যেতে তারা তো কোথাও কোথাও বিশ্রাম করবে, যেখানেই তারা বিশ্রাম নেওয়ার জন্য একটু বসে বা একটু দাঁড়ায় সেখানেই কিন্তু বাজার বসে যায়। দ্য পিচিং অফ দ্য টেন্টস, অর্থাৎ যেখানে তাঁবু খাটানো হয়, পিচ মানে অ্যাকচুয়ালি খাটানো, তাঁবু খাটানো হয় যেখানে, অ্যান্ড ওপেনিং শপস, এবং সেখানেই কি করে ওই যারা বাজারটা বহন করে নিয়ে চলেছে ভ্রাম্যমান বাজারটা, তারাই সেখানে তাদের দোকানটা খুলে দেয়। টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে এই কাজটা ঘটে, ঠিক আছে। অর্থাৎ এই জিনিসটা করে করে তারা প্র্যাকটিসড। এই বাজারটা কারা নিয়ে যায়, ওই কাশ্মীরের যে সমস্ত স্থানীয় লোকগুলো রয়েছে তারাই কিন্তু এই বাজারটা সঙ্গে করে নিয়ে যায়, এবং তাদের এটা করে করে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছে যে তাদের খুব বেশি দেরি লাগে না, ঠিক আছে। তারা মানে যেতে যেতে সঙ্গে সঙ্গেই যেখানেই দাঁড়ায় সেখানেই তারা বাজারটা খুব দ্রুততার সঙ্গে দিয়ে দেয়। অর্গানাইজেশনস অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, ইনস্টিংটিভ মানে কি স্বভাবগত, ঠিক আছে, যেন জন্মগত এটা তাদের। আর অর্গানাইজেশনস মানে কি ব্যবস্থাপনা, এই যে ব্যবস্থাপনা, তারা যে বাজারটা নিয়ে এসে বসাচ্ছে এত দ্রুততার সঙ্গে, এটা দেখে মনে হচ্ছে যেন এটা তাদের রক্তে মিশে আছে, স্বতন্ত্র, ঠিক আছে, যেন বহুদিন ধরে তারা এটা করে আসছে, এত দ্রুততার সঙ্গে তারা এই জিনিসটা করছে। এ ব্রড স্ট্রিট মানে কি একটা চওড়া রাস্তা, উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, আর ওই যে ওখানে তাঁবুগুলো খাটানো হয়েছে ওই তাঁবুর একটা অংশের মাঝখান বরাবর, মাঝখান দিয়ে কিন্তু একটা চওড়া রাস্তা চলে গিয়েছে। অ্যান্ড হেয়ার ওয়ান কুড বাই ড্রাইড ফ্রুটস, আর এখান থেকে তোমরা কি কিনতে পারবে, যে কোনো ব্যক্তি একটা ড্রাইড ফ্রুটস মানে কিছু শুকনো ফল সেখান থেকে কিনতে পারবে, মিল্ক দুধ কিনতে পারবে, ডালস অ্যান্ড রাইস ডাল এবং চাল কিনতে পারবে। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে যে ওই ভ্রাম্যমান বাজার থেকে একজন ব্যক্তি কোন কোন জিনিস কিনতে পারে, এই 4টে জিনিস আছে, 4টের মধ্যে একটা জিনিস মিসিং থাকবে, ঠিক আছে, দিয়ে সেই জায়গায় হয়তো অন্য কিছু একটা দিয়ে দেবে, তোমাদেরকে অপশানটা খুঁজে বের করতে হবে। সুতরাং এই 4টে জিনিসের নামই তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, অর্থাৎ তহসিলদারের যে তাঁবুটা ছিল, তহসিলদার মানে কি, তহসিলদার মানে হচ্ছে ট্যাক্স কালেক্টর, যিনি ট্যাক্স সংগ্রহ করবেন। তো এই তহসিলদারের তাঁবুটা কোথায় খাটানো হয়েছিল, উইথ দ্যাট অফ দ্য স্বামী অন দ্য ওয়ান সাইড অ্যান্ড মাই ওন অন দ্য আদার, অর্থাৎ তহসিলদারের তাঁবুর একদিকে ছিল স্বামী বিবেকানন্দের তাঁবু এবং আমার তাঁবু ছিল অন্যদিকে, মাঝখানে তহসিলদারের তাঁবু। পরীক্ষায় প্রশ্ন আসবে যে তহসিলদারের তাঁবুটা কোথায় অবস্থিত ছিল, স্বামী বিবেকানন্দ এবং নিবেদিতার তাঁবুর ঠিক মাঝখানে ছিল। ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভান্টেজিয়াস স্পট, অ্যাডভান্টেজিয়াস স্পট মানে কি সুবিধাজনক স্থান, অর্থাৎ তহসিলদারের তাঁবুটা কিন্তু একটা সুবিধাজনক স্থানে কিন্তু পিচিং করা হয়েছিল। কেন, পরীক্ষায় প্রশ্ন আসবে কেন এটা সুবিধাজনক স্থান বলা হয়েছে, ফর দ্য লাইটনিং অফ দ্য ইভিনিং ফায়ার, কারণ ওই তাঁবুর সামনেই কিন্তু ইভিনিং ফায়ার বা সন্ধেবেলার আগুনটা জ্বালা হয়েছিল, কাঠকুটো জোগাড় করে ওই তাঁবুর সামনে কিন্তু আগুনটা জ্বালা হয়। অ্যান্ড দাস ইজ নেইবারহুড টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, এবং এইভাবে তার প্রতিবেশীরা কিন্তু ওইখানে একটা সামাজিক কেন্দ্র গড়ে তুলত, অর্থাৎ শীত প্রধান জায়গা, ঠিক আছে, সেখানে শীত রয়েছে এবং যেখানেই আগুন রয়েছে লোকজনরা কি করবে, সেই আগুনটাকে কেন্দ্র করে সেখানে জড়ো হয়ে জটলা পাকিয়ে হয়তো গল্প গুজব একসঙ্গে করবে। তো সেই জন্যই বলছে ওই আগুনটাকে কেন্দ্র করেই কিন্তু ওই জায়গাটা একটা সোশ্যাল সেন্টারে পরিণত হয়েছিল বা সামাজিক কেন্দ্রে পরিণত হয়েছিল। প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, সুতরাং কোনো লাইন কিন্তু স্কিপ করা যাবে না, ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মংস অফ অল অর্ডার্স, অর্থাৎ সমস্ত রকমের, অল অর্ডার্স মানে সমস্ত রকমের, হান্ড্রেডস অফ মংস ছিল, শত শত সন্ন্যাসী সেখানে ছিল, ঠিক আছে, উইথ দেয়ার গেরুয়া টেন্টস। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ওই সন্ন্যাসীদের তাঁবুর রঙটা কেমন ছিল, গেরুয়া কালার, স্যাফরন কালারের ছিল। সাম নো লার্জার দ্যান এ গুড সাইজড আমব্রেলা, অর্থাৎ কিছু কিছু তাঁবু ছিল যেগুলো কিন্তু একটা বড় সড়ো ছাতার থেকে খুব বেশি বড় হবে না, ঠিক আছে, বড় সড়ো ছাতার আকৃতি যেরকম ওই ছাতার আকৃতির একটা করে ছোট্ট ছোট্ট তাঁবু সেখানে ছিল। দ্য মোর লার্নড অফ দেম সোয়ার্মড অ্যাবাউট হিম অ্যাট এভরি হল্টিং প্লেস, অর্থাৎ তাদের মধ্যে যারা একটু বেশি শিক্ষিত মানুষ, লার্নড পিপল, একটু বেশি শিক্ষিত মানুষ, সোয়ার্মড অ্যাবাউট হিম, তারা সব ঝাঁকে ঝাঁকে, সোয়ার্ম কি, এটা একটা কালেকটিভ নাউন হিসেবে আমরা পড়েছিলাম, সোয়ার্ম অফ বিজ মানে কি ঝাঁক, ঝাঁকে ঝাঁকে মানুষেরা কিন্তু স্বামী বিবেকানন্দের কাছে ছুটে আসতেন। অ্যাট এভরি হল্টিং প্লেস, প্রত্যেকটি বিশ্রামের জায়গায়, হল্টিং প্লেস মানে কি, হল্ট মানে অ্যাকচুয়ালি থামা, এখানে হল্টিং প্লেস মানে বিশ্রামের জায়গায়, অর্থাৎ অমরনাথ যাত্রার পথে রাস্তায় যেতে যেতে যেখানেই তারা বিশ্রাম নিতে
থামে, সেখানেই কিন্তু মানুষেরা ঝাঁকে ঝাঁকে ছুটে আসে বিবেকানন্দের কাছে। ফিলিং হিজ টেন্ট, তারা তার তাঁবুটাকে পরিপূর্ণ করে দেয়, ভর্তি করে দেয়। অ্যান্ড রিমেইনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, এবং অবশিষ্ট কিছু সাধু তারা কিন্তু নিমগ্ন থাকে, অ্যাবজর্ব মানে নিমগ্ন থাকা বা নিবিষ্ট থাকা, ইন কনভারসেশন কথোপকথনে। থ্রু আউট দ্য আওয়ার্স অফ দ্য ডে লাইট, সারাদিন যতক্ষণ দিনের আলো রয়েছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই কথোপকথন চালিয়ে যায়। পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসবে যে সেই সাধুদের সঙ্গে বিবেকানন্দের যে কনভারসেশনটা সেটা কতক্ষণ চলে? থ্রু আউটস দ্য আওয়ার্স অফ ডে লাইট, অর্থাৎ যতক্ষণ দিনের আলো থাকে। আর কারা সেই কনভারসেশনটা করে? তাদের মধ্যে যারা একটু লার্নড মেন রয়েছে, জ্ঞানীগুণী মানুষ রয়েছে। দ্য টক অন দেয়ার সাইড হি টোল্ড আস আফটারওয়ার্ডস, অর্থাৎ তাদের মধ্যে যে কি কথাবার্তা হলো, বিবেকানন্দ এবং ওই সাধুদের মধ্যে যে কথাবার্তাটা হলো, হি টোল্ড আস আফটারওয়ার্ডস, তিনি কিন্তু পরবর্তীকালে আমাদেরকে বলতেন। পরের পৃষ্ঠায় চলে এসো। হ্যাড বিন অল অফ শিবা, পরীক্ষায় প্রশ্ন আসবে যে তাদের মধ্যে যে কনভারসেশনটা চলতো, কথোপকথন, সেটার বিষয়টা কি ছিল? শিবা, অর্থাৎ ভগবান শিবকে নিয়ে তারা কিন্তু কথোপকথনটা বা আলোচনাটা চালিয়ে যেত। পরীক্ষায় প্রশ্ন আসবে তারা যাচ্ছে অমরনাথে, এবং অমরনাথটা অ্যাকচুয়ালি ভগবান শিব বিরাজ করছেন ওইখানে। তো রাস্তায় যেতে যেতে তারা কিন্তু শুধুমাত্র শিব ঠাকুরকে নিয়েই আলোচনা করছেন। অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেট উইথ হিম সিরিয়াসলি, রিমনস্ট্রেট মানে কি? আপত্তি করা। দে হ্যাড রিমনস্ট্রেট উইথ হিম সিরিয়াসলি, সিরিয়াসলি মানে কি? গুরুতরভাবে তারা কিন্তু বিবেকানন্দের একটা বিষয়ে কিন্তু ঘোরতর আপত্তি করেছিল। পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা কি, দেখা যাক। হোয়েন হি হ্যাড ইনসিস্টেড, যখন তিনি তাদেরকে জোর করতেন। ইনসিস্টেড মানে কি? জোর করা। যখন তিনি তাদেরকে জোর করতেন, অকেশনালি, মাঝে মাঝে। অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশান, যখন তাদের মনোযোগ আকৃষ্ট করার চেষ্টা করতেন। ড্র মানে অ্যাকচুয়ালি টানা। অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশান, যখন তারা বিবেকানন্দ ওই সাধুদের মনোযোগ টানার চেষ্টা করতেন, টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, তাদের জগৎ সম্পর্কে। অর্থাৎ ওই সাধুদের জগৎ সম্পর্কে বিবেকানন্দ যখন মাঝে মাঝে তাদের মনোযোগ টানার আকৃষ্ট করতেন, তখন কিন্তু তারা কিন্তু সিরিয়াসলি এই বিষয়টা নিয়ে ঘোরতর আপত্তি করতেন। ইভেন ফরেনার্স দে আর্জড ওয়ার মেন, তারা জোর দিয়ে বলতো, আর্জ মানে কি? জোর দিয়ে বলা। তারা জোর দিয়ে বলতো ইভেন ফরেনার্স ওয়ার মেন, এমনকি বিদেশিরাও তো মানুষ। তারা বিদেশে থাকে বলে কি তারা মানুষ নয়? বিদেশিরাও মানুষ। এই কথাটা কারা বলছে? বলছে ওই সাধুরা। ঠিক আছে, বিবেকানন্দ তার মানে এমন কিছু একটা বলেছে যার জন্য সাধুরা এই কথাটা বলছে যে এমনকি বিদেশিরাও তো মানুষ। ওয়াই মেক সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, সাধুরা বলছে, দেখো সাধুরা বিবেকানন্দকে এই বিষয়টা শেখাচ্ছে, বলছে হোয়াই মেক সাচ ডিস্টিংশনস, ডিস্টিংশনস মানে কি? ভেদাভেদ, বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, অর্থাৎ এই দেশ ওই দেশ, এই দেশে যারা থাকে মানুষ, ওই দেশে যারা থাকে তারা মানুষ নয়, এই রকম ভেদাভেদ কেন আপনি করছেন? কারা বলছে? সাধুরা। কাকে বলছে? বিবেকানন্দকে বলছে। নর কুড মেনি অফ দেম আন্ডারস্টুড, তাদের মধ্যে অনেকেই কিন্তু বুঝে উঠতে পারেননি দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম, অর্থাৎ বিবেকানন্দের যে একটা ভালোবাসা রয়েছে এবং একটু সহানুভূতি রয়েছে মুসলিমদের প্রতি, এটা কিন্তু ওই সাধুদের অনেকেই বুঝে উঠতে পারেননি। ঠিক আছে, তো বিবেকানন্দ এইটাকে বোঝানোর জন্য তাদেরকে হয়তো কোনোভাবে একটু প্ররোচিত করেছেন। ঠিক আছে, যে বলেছে বিদেশে যারা থাকে তারা তো মানুষ নয়, আমাদের দেশে যারা থাকে তারা মানুষ। ঠিক আছে, তো এই বিষয়টায় সাধুরা অত্যন্ত ঘোরতর আপত্তি তুলেছে যে কেন আপনি এইভাবে স্বদেশ এবং বিদেশের মধ্যে পার্থক্য করছেন, ভেদাভেদ করছেন। যারা বিদেশে থাকে তারাও মানুষ, আর স্বদেশে যারা থাকে তারাও মানুষ। অ্যাকচুয়ালি বিবেকানন্দ তাদেরকে বোঝাতে চাইছেন যে হিন্দুরাও মানুষ আর মুসলিমরাও মানুষ, কিন্তু কিছু মানুষের মধ্যে মুসলিমদের প্রতি একটু বিদ্বেষ রয়েছেন। ঠিক আছে, কিন্তু তারা জানতো না যে বিবেকানন্দর কিন্তু অ্যাকচুয়ালি মুসলিমদের প্রতি একটু ভালোবাসা এবং সহানুভূতি রয়েছে। ঠিক আছে, দ্য সেম আদার ওয়ার্ল্ডিনেস দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল, অর্থাৎ এই যে জাগতিকতা, ওয়ার্ল্ডিনেস মানে কি? আদার ওয়ার্ল্ডিনেস মানে এই যে জাগতিকতা, দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল, অর্থাৎ যেটা স্বদেশ এবং বিদেশকে পুরো অভিন্ন করে তুলেছে। ইনডিস্টিংগুইশেবল মানে কোনো পার্থক্য না করা, দ্যাট মিনস অভিন্ন, স্বদেশও যা বিদেশও তাই। অলসো প্রিভেন্ট দিস সিম্পল সোলস,
এই একই ধারণা কিন্তু এই সাধারণ আত্মাগুলোকে বাধা দিচ্ছে। সিম্পল সোলস মানে অ্যাকচুয়ালি কাদের কথা বলা হয়েছে, পরীক্ষায় প্রশ্ন আসবে, ওই সাধুদের কথা বলা হয়েছে। কিন্তু এই সাধুরা কিন্তু এই জিনিসটা বুঝতে তাদেরকে বাধা দিচ্ছে, ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি। কনসিভিং মানে কি, গ্রহণ করা, আর ইউনিটি মানে একতা, অর্থাৎ এই জিনিসটা তারা গ্রহণ করতে পারছে না একত্রিতভাবে। ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট রাইভাল এলিমেন্টস, যেখানে হিন্দু এবং মুসলিম হলো দুটো প্রতিদ্বন্দ্বী উপাদান। রাইভাল মানে কি, প্রতিদ্বন্দ্বী, আর এলিমেন্ট মানে উপাদান। দ্য সোল অফ দ্য পাঞ্জাব দে আর্গিউড, আর এটাকে প্রতিষ্ঠিত করার জন্য যে মানে মুসলিমদের প্রতি তাদের যে ঘৃণা বা বিদ্বেষ কেন থাকা উচিত, এটা প্রতিষ্ঠিত করার জন্য তারা যুক্তি দেখাচ্ছে। আর্গিউড মানে তর্ক করা বা যুক্তি দেখানো। দ্য সয়েল অফ পাঞ্জাব, অর্থাৎ পাঞ্জাবের মাটি, ওয়ার ড্রেন্সড উইথ দ্য ব্লাড অফ দোজ, অর্থাৎ তাদের রক্তে রাঙা হয়েছে। ড্রেঞ্চ মানে কি, মানে সিক্ত হওয়া বা ভিজে যাওয়া, তাদের রক্তে ভিজে গিয়েছে। হু হ্যাড ডাইড ফর দ্য ফেথ, যারা নিজেদের ধর্ম বিশ্বাসটাকে রাখার জন্য মারা গিয়েছিল। হিয়ার অ্যাটলিস্ট, এখানে অন্তত পক্ষে, লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, তাকে কিন্তু একটু গোঁড়ামি হতে হবে। অর্থোডক্সি মানে কি, একটু ধর্মীয় গোঁড়ামি, মানে এই জায়গাটাই কিন্তু বিবেকানন্দকে একটু গোঁড়া হতে হবে। ইন আনসার টু দিস, আর সেই সাধুদের এই প্রশ্নের উত্তরে, অ্যাজ বিকাম ওয়ান হু ওয়াজ ইনফ্যাক্ট অ্যান অ্যানাক্রোনিজম অব দ্য ফিউচার, আর বিবেকানন্দ প্রকৃতপক্ষে যা ছিলেন, তিনি কি ছিলেন, অ্যান অ্যানাক্রোনিজম অব দ্য ফিউচার। পরীক্ষায় প্রশ্ন আসবে, অ্যানাক্রোনিজম অব দ্য ফিউচার বলতে কার কথা বলা হয়েছে, স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে। এই অ্যানাক্রোনিজম অব দ্য ফিউচার মানে কি, এর মানে হলো ভাবি যুগের, অর্থাৎ ভবিষ্যতের মতবাদ যিনি প্রচার করেন তাকে বলা হবে অ্যানাক্রোনিজম। বিবেকানন্দ কিন্তু সবসময় কালের ঊর্ধ্বে ছিলেন। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস অফ দ্য মোমেন্ট, অর্থাৎ বিবেকানন্দ কিন্তু ওই সাধুদের যুক্তির উত্তরে তিনি সেই মুহূর্তে কিন্তু প্র্যাকটিক্যাল কনসেশনস মানে তার ব্যবহারিক আচরণ থেকে তিনি কিন্তু বিরত ছিলেন সেই মুহূর্তের জন্য। প্র্যাকটিক্যাল মানে অ্যাকচুয়ালি ব্যবহারিক যে আচরণটা, আর কনসেশনস মানে অ্যাকচুয়ালি এখানে বিরত থাকা, ঠিক আছে। দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ ফর দ্য ব্রেদেন, আর এই যে তিনি বিরত ছিলেন বা সাধুদের সঙ্গে কিন্তু ফার্দার আর কোনো তর্ক করলেন না, এটা অ্যাকচুয়ালি কী ছিল, হিজ এক্সপ্রেসিভ লাভ, তার যে ভালোবাসার প্রদর্শন, ফর দ্য ব্রেদেন, তার এই ভাইদের প্রতি। ব্রেদেন মানে অ্যাকচুয়ালি ভাতৃসম, এখানে আমরা বলবো বিবেকানন্দের গুরু ভাই। বিবেকানন্দের গুরু ভাইদের প্রতি তার ভালোবাসার প্রদর্শনের জন্য তিনি কিন্তু সেই মুহূর্তে তাদের সঙ্গে আর অযথা তর্ক করলেন না। অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপালস হোম, এবং তিনি তার নীতি আদর্শগুলোকে চালিত করেছিলেন। ড্রাইভের পাস্ট টেন্স, ড্রোভ মানে চালিত করা। টু দেয়ার মাইন্ড, কোথায় চালিত করেছিলেন, তাদের মনের মধ্যে চালিত করেছিলেন। উইথ দ্য গ্রেটার ফোর্স, অনেক প্রচণ্ড শক্তির সাথে, অ্যান্ড ভেহেমেন্স এবং ভক্তির সাথে, ঠিক আছে। অর্থাৎ বিবেকানন্দের যে নীতি আদর্শ সেগুলো তিনি কিন্তু সুকৌশলে ওই সাধু সন্তদের মনের মধ্যে চালিত করেছিলেন। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে অমরনাথের পার্ট 2 নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের একটা লাইক এবং শেয়ার আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সকলের মন্তব্যের উত্তর দিতে। ধন্যবাদ।